দেশ এবং দেশের সচেতন সমাজ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমি ধন্যবাদ জানাই তাদের, সেই সাথে ইনকলাব মঞ্চকে, সেই সাথে সাংবাদিক এবং প্রচার গণমাধ্যমের ভাইদের আমি ধন্যবাদ জানাই। এখানে একজন গণমাধ্যম কর্মী আছেন যিনি ডেল্টা হেলথ কেয়ার রামপুরার কথা বললেন, অ্যাপ্রিসিয়েট করলেন। জুলাই মাসকে বলা হয় ৩৬শে জুলাই, একটা উত্তপ্ত পরিবেশ, ফ্যাসিজমের বিরুদ্ধে গণমানুষের আন্দোলনের একটা দিন, একটা সময়। আমরা জুলাই মাস কেন প্রতি সারা বছর ২৪ ঘন্টা আমরা চিকিৎসকরা কমিটেড থাকি আহত এবং নির্যাতিত মানুষকে সেবা দেওয়ার জন্য। সেই লক্ষ্যেই আমি 18 জুলাই এবং 19 জুলাই সকালে আসতাম এবং সন্ধ্যার পরে যেতাম। 19 জুলাই সেই মুহূর্তে আমি হসপিটালের অপারেশন থিয়েটারে, আমার নিচে যখন এই পথচারী এবং ইসমাইল ভাই গুলিবিদ্ধ হন, তখন আমি সাথে সাথে আমার নিচ থেকে খবর আসে গুলিবিদ্ধ হয়েছে, সামনে লাশ পড়ে আছে, কি করব স্যার? আমরা তখন বলছি যে তাড়াতাড়ি তোমরা তাকে নিয়ে আসো। তখনও আমি জানি না যে তার ডেড বডির অবস্থা কেমন, তার অবস্থা কেমন। নিচে যায় যখন শুনি যে তার জাস্ট, আপনারা আমাদের কাছে ভিডিও আছে, ভিডিও আপনার প্রয়োজন হলে আপনারা নিতে পারেন, যে গুলিটা লেগেছে, লাগার সাথে সাথে নর্মাল গুলি, মানে দাঙ্গা বিরোধী কোন পুলিশের গুলিতে জাস্ট পেনিট্রেট করে এফোর ওপর হয়ে যেতে পারে বা ইনসাইড দ্য বডি থাকতে পারে, কিন্তু এই গুলিটা এত ভাবে এই ফোর্সে, প্রজেক্টাইল ফোর্সে আসছে, তার গুলিটা পুরা এই সাইড থেকে উড়ে অন্য পাশে চলে গেছে। আমাদের ছেলেরা আমাদের পারমিশনের আগেই তারা ওই ফুটপাথ থেকে ডেড বডিটাকে ৫-৬ জন ড্র্যাগ করছে। সেখানে এই ডাক্তার সাদিও ছিলেন, উনি সেদিন মানে স্বপ্রণোদিত হয়ে উনি ডিউটি নিয়েছিলেন জাস্ট টু হেল্প মানে যারা আন্দোলন করছে সেই ছেলেগুলিকে, এবং প্রতি মুহূর্তে তিনি উনি তাদের সাহায্য করেছেন। সে নিজে যে ওই ডেড বডি ড্র্যাগ করে টানছে, আর ওই সাইড থেকে পুলিশ তাদের উপর গুলি চালাচ্ছে। এবং মজার ব্যাপার, সাদির তখন পাঞ্জাবি পরা ছিল, পাঞ্জাবি ভেদ করে গুলি দেওয়ালে লাগছে। যখন সেই ভিডিও ফুটেজের আপনারা এখানে আমার কাছে আছে, সেই ভিডিও ফুটেজের আপনারা শুনতে, এর মধ্যে তার গুলির শব্দ শোনা যাচ্ছে, গুলির ডাইরেক্ট গুলি করা হচ্ছে, যারা ডেড বডিকে তুলে নিয়ে আসা হচ্ছে। আপনারা কল্পনা করুন তো, আপনাদের মধ্যে কতজন ওই গুলিবদ্ধ অবস্থায় একটা ডেড বডিকে সরায় নিয়ে আসার জন্য গুলির মুখোমুখি হবেন? আমার এই ছেলেগুলি সেই মৃত্যু ভয় উপেক্ষা করে সেদিন যে শহীদকে নিয়ে আসতে গেল, তাদের বিরুদ্ধে কি হলো? হঠাৎ করে 5 মাস ঘটনা পার হয়ে যাওয়ার পর কোনো কথা নাই, একটা মানে আইওয়াস তদন্ত করার নাম করে এই জোহা সাহেব সেদিন দলবল নিয়ে গেলেন, ওখানে নিয়ে আসলেন ডিউটিরত ডাক্তারকে। আমি সাথে সাথে শুনে থানায় গেলাম যে একজন ডিউটি ডাক্তারকে বাই ইথিক্স আপনি হসপিটাল থেকে নিয়ে আসতে পারেন না। ডেল্টা হসপিটাল একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনার সহযোগিতা চাইলে আপনি সেই সহযোগিতা চিঠি দেবেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা চাই ফ্যাসিস্টদের সাথে যারা জড়িত, এই খুনের সাথে যারা জড়িত, শহীদের রক্তের সাথে বেইমানি যারা করছে তাদের খুঁজে বার করতে এবং এই খুনিদের খুঁজে বার করতে আমরাও সহযোগিতা করার জন্য তাদের সবসময় প্রস্তুত। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখলাম উনি নিয়ে আসলেন। আমি রাত ৯টার সময় সেখানে প্রথম গেলাম, তারপরে তার সাথে আমার রাত ৩টা পর্যন্ত কথাবার্তা হয়েছে। ৩টার পর সে টেলিফোন বন্ধ করেছে। মানে অত্যন্ত মানে ইমোরালি সে আমাকে দিয়েছে। তার সর্বোচ্চ ব্যক্তি সুদ্ধা, তার সাথে তার প্রসিকিউশনের সর্বোচ্চ ব্যক্তি আমাকে আশ্বাস দিলেন যে প্রফেসর সাহেব আপনি যান, একটা আন্ডারটেকিং দিয়েন, আপনি ওদের নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, আমরা ছেড়ে দেবো। থানা ছাড়লো না, বললো কি আপনি চলে যান। আমি বললাম আমি এদের ছাড়া যাব না। ৪টার সময় আমাকে বলা হলো যে আপনি বয়স্ক মানুষ, কষ্ট পাবেন, চলে যান। ৭টার সময় তাদের চালান দিয়ে হলো এই ফরওয়ার্ডিং। আন্দোলনকে আজকে সেই সমস্ত শহীদের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় বসে আছে, দেশকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, ফ্যাসিজমের যে আবর্জনাগুলি আছে সেই মুক্ত করার জন্য। আবর্জনা যদি ভিতরে থেকেই থাকে এই জোহাদের মতো, এই চেতনায় এই আত্মত্যাগের কোনো মূল্য থাকবে না। আপনারা আমার ভাই যে দাবিগুলি বলল, এই দাবিগুলি আপনারা তুলে ধরেন, আপনারা আমাদের এই যে প্রচেষ্টাকে সফল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেন। আপনাদের ধন্যবাদ।